এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে গ্যাংটকে আমাদের ডে 3। কালকে আমরা সাঙ্গু লেক ঘুরতে গেছিলাম আর সারাদিন তো ওখানটায় লেগে গেছে, সাইট সিন আর কিছুই করতে পারিনি। তো যার জন্য আজকে আমরা গ্যাংটকে সাইট সিনগুলো করব। আজকে আমরা আর অত সকাল সকাল বেরোইনি, ওই 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়েছিলাম। আর প্রথমেই আমরা যেখানটায় আসলাম সেটা হচ্ছে নামগাল ইনস্টিটিউট অফ তিব্বতীলজি। বেসিক্যালি এটা হলো একটা তিব্বতিয়ান মিউজিয়াম, যার নামকরণ করা হয়েছিল সিকিমের 11তম চোঙ্গল স্যার তাসি নামগালের নামে। দেখে তো মনে হচ্ছে আমরা প্রায় চলেই এসেছি। তো গাড়ি না এই অবধি যেতে দেয়, এরপরে আর গাড়ি ওপরে উঠতে দেয় না। তো আমাদের গাড়ি এখানটায় নিচে রেখে আমরা হেঁটে হেঁটে এখন যাব মন্দিরে। মন্দিরের ওঠার রাস্তায় এক সাইডে সিঁড়ি করে দেওয়া রয়েছে আর একটা সাইডে এরকম খাড়া রাস্তা করে দেওয়া রয়েছে। তো খাড়া রাস্তা প্লেন হলে হবে কি, ওটা উঠতে বেশ কষ্ট, তো যার জন্য আমরা সিঁড়ি দিয়েই ওপরে উঠছি। পাশ দিয়ে লাগানো ছিল এই বেগুনি কালারের ফুলগুলো, যা দেখতে বেশ সুন্দর লাগছিল। একসময় শীতকালে আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ লাগানো হতো, তার মধ্যে এই ফুলগুলোও ছিল। এই ফুলগুলো দেখে আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ে গেল। যাই হোক, সিঁড়ি বেয়ে আমরা চলে আসলাম উপরে। এটা হলো একটা তিব্বতিয়ান মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা অনেকটা বড়, তো চলো এবার ঘুরে ঘুরে দেখা যাক। এই সাইডের বিল্ডিংটা দেখে মনে হচ্ছে এই সাইডে কোনো থাকার জন্য গেস্ট হাউস তৈরি করা হচ্ছে। আর পুরো মনেস্ট্রিটাতেই পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। তোমরা সামনে যেই কাচের ঘরটা দেখতে পারছো, এই ঘরের ভেতরে কয়েক হাজার প্রদীপ জ্বালানো রয়েছে। আর যা দেখতে না ভীষণ সুন্দর লাগছে। আমি একটু ভালো করে দেখবো বলে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম, আর ভেতরে দেখলাম দুজন লোক দাঁড়িয়ে আছেন, যারা হচ্ছে এই প্রদীপগুলোর তেল কমে আসলে সেটা আবার রিফিল করছিল। তারা এই প্রদীপের আলোগুলো নিভতেও দেবে না আর কমতেও দেবে না, যার জন্য একজন হাতে আগুন নিয়ে আর একজন তেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এর সামনেই রয়েছে এই তিব্বতিয়ান মন্দিরটা। আমরা ভেতরে আর ঢুকিনি, কারণ অনেক সকালবেলা এসেছি আর এখানে সবাই পুজো আর্চা করছে, তো ভেতরে ঢুকে আর কাউকে আমরা ডিস্টার্ব করতে চাইনি। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এবার তিব্বতের মিউজিয়ামটা দেখতে। মনেস্ট্রি থেকে তিব্বতিয়ান মিউজিয়ামটা একদমই কাছে, নিচে নামলেই তোমরা তিব্বতিয়ান মিউজিয়ামটা দেখতে পেয়ে যাবে। এটি হচ্ছে মেন গেট, আর মেন গেট দিয়ে ঢোকার সময় তোমরা ডান সাইডে টিকিট কাউন্টার দেখতে পেয়ে যাবে। এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু টিকিট দরকার হবে। আমরাও আমাদের টিকিটটা কেটে নিলাম। তোমরা চাইলে এই সামনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টিকিট কাটতে পারো। টিকিটের প্রাইস পড়েছে এক একজনের 20 টাকা করে। চলো তাহলে টিকিটটা নিয়ে এবার ভেতরে ঢোকা যাক। বাইরে থেকে মিউজিয়ামের কারুকার্য দেখতে ভীষণ সুন্দর। শুধু বাইরে থেকেই নয়, ভেতরটা তো আরো সুন্দর। ভেতরে আরো অনেক কিছু দেখার আছে, কিন্তু দুঃখের বিষয় ভেতরে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি কিছুই অ্যালাউ করে না, যার জন্য আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। 1957 সালের 10ই ফেব্রুয়ারি 14তম দালাই লামা এই মিউজিয়ামটির ভিত্তি স্থাপন করেছিলেন এবং 1978 সালে 1 অক্টোবর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই সিকিম রিসার্চ ইনস্টিটিউট অফ তিব্বতীয়লজি উদ্বোধন করেছিলেন। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে বনঝাকরি ওয়াটারফল। গ্যাংটক থেকে বনঝাকরি ওয়াটারফলের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। তো ভেতরে ঢোকার আগে আমাদের টিকিটটা কেটে নিতে হবে। টিকিটের প্রাইসও তোমাদেরকে একবার বলে দিই। টিকিটের প্রাইস পড়েছে আমাদের এক একজনের 50 টাকা করে। আর এদিকে তো সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, কোনো সময় টুপটাপ বৃষ্টি পড়ছে, কোনো সময় জোরে বৃষ্টি পড়ছে। ভালো হয়েছে যে ছাতাটা নিয়েই বেরিয়েছিলাম। এই কয়দিন ধরে এত সিঁড়ি ওঠানামা হচ্ছে যে আমার পা তো এখন পুরো ব্যথা করছে। আমার তো মনেই হচ্ছে না যে এই সিঁড়িগুলো বেয়ে আমি আবার ওপরে উঠি। এদিকটাতে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। আর এছাড়াও কিন্তু অনেক ক্যাফেটেরিয়া আছে, তোমরা চাইলে যে কোনো একটা ক্যাফেতে বসে এইরকম সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে। আমরা যখন এই বনঝাকরি ওয়াটারফলে এন্ট্রি করছিলাম, তার আগে থেকেই এই ওয়াটারফলের আওয়াজ কিন্তু আমরা বাইরে থেকে পাচ্ছিলাম। আওয়াজ তো আমরা সেই কখন থেকে পাচ্ছি, কিন্তু এখনো চোখের দেখা দেখতে পারলাম না। সামনেই এই শেড মতো করে দেওয়া রয়েছে, তাই ভাবলাম এখানটায় একটু দাঁড়িয়ে নিই, কারণ এখন বাইরে বেশ জোরে বৃষ্টি চলে এসছে। এক ছাতায় দুজন মিলে গেলে কিন্তু আমরা দুজনেই ভিজে যাব, যার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম এখানটায়। আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানটার থেকে ভিউটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, বৃষ্টিটা একটু কমে গেছে, তাই ভাবলাম এই ফাঁকে একটু চারিদিকটা ঘুরে আসা যাক, কারণ যদি আবার বৃষ্টি চলে আসে আমাদের তো আর ঘোরাই হবে না।
এই সাইডটাতে রয়েছে বাচ্চাদের খেলার জন্য পার্ক। আর আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আমরা কিন্তু এখন ওই সাইডটা দিয়ে ঘুরে, ঘুরে এদিকটাতে আসলাম। আমরা কিন্তু এখন অনেকটাই ওপরে দাঁড়িয়ে রয়েছি আর নিচ দিয়ে ঝর্ণার জলগুলো বয়ে যাচ্ছে, যা দেখতে বেশ সুন্দর লাগছে। এখানটায় দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। এটা হচ্ছে মেইনলি একটা সেলফি পয়েন্ট। এখানটায় দাঁড়িয়ে সবাই ছবি ভিডিও করছে। তবে আমি বা বাদ যাই কেন? আমি ওখান থেকে কতগুলো ছবি আর ভিডিও করে নিলাম। এই পার্কের ভেতরে একটা সুইমিং পুলও আছে। তোমরা যদি চাও তাহলে এখানে বোটিংও করতে পারো, অথবা এর ভেতরে অনেক পুল রাইডও আছে, সেগুলোও করতে পারো। এখানে সুইমিং পুলের পাশাপাশি তোমরা ক্যাফে কাম বারও পেয়ে যাবে। তো তোমরা যদি চাও তাহলে এখানটায় বসে এনজয় করতে পারো। এই সবগুলোতে তোমরা কি কি ড্রিঙ্কস পেয়ে যাবে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পুলের কাছে আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না, তো যার জন্য ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব ওয়াটারফল দেখতে। ওপরে তোমরা যেটা দেখতে পারছো গোল মতো ওপরে শেড দেওয়া, এটা হচ্ছে একটা ওয়েটিং প্লেস। তোমরা যদি চলতে চলতে একটু হাঁপিয়ে যাও তাহলে কিন্তু তোমরা এখানটায় বসে একটু রেস্ট করে নিতে পারো। ভেতরে কিন্তু বসার জন্য চেয়ার করে দেওয়া রয়েছে আর বাইরে থেকে এই ডিজাইনগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। ফাইনালি এখান থেকে দাঁড়িয়ে আমরা ফলসটা দেখতে পেলাম। ফাইনালি আমরা চলে আসলাম ওয়াটারফলের কাছে। সেই কখন থেকে তো শুধু আওয়াজই শুনে যাচ্ছি আর এইখান থেকে ওইখান থেকে অল্প অল্প করে একটু ওয়াটারফলের উপর নিচ দেখা যাচ্ছে, পুরোটুকু আর দেখতেই পারছিলাম না। এই ফলসটার হাইট কিন্তু প্রায় 98 ফিট। তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানটায় অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো ট্রাই করতে পারো, যেমন ধরো স্কাই ট্র্যাকিং, জিপ লাইনিং, রক ক্লাইম্বিং, আরও অনেক কিছু। আমাদের হাতে খুব একটা সময় না থাকায় আমরা এই অ্যাক্টিভিটিগুলো করতে পারলাম না, কিন্তু অনেকেই দেখছিলাম এই অ্যাক্টিভিটিগুলো করছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ওয়াটারফলের পাশেই রয়েছে এই শপটা। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু তোমরা এই সিকিমের ট্র্যাডিশনাল ড্রেসগুলো রেন্টে নিয়ে ছবি তুলতে পারবে। তোমরা যদি আমার দার্জিলিংয়ের ভিডিও দেখে থাকো তাহলে হয়তো দেখবে যে আমি দার্জিলিংয়ে গিয়েও সেখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলেছিলাম, কিন্তু এখানটায় সময়ের অভাবে আমার আর এখানে ড্রেস পরাটা হলো না। যাই হোক, তবে এখানকার ওয়াটারফলটা দেখে আমার মনটা ভরে গেছে। আমরা এখন ফিরে যাব আর এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার মতো। তোমরা এর ওপরে উঠে পুরো ভিউটা এনজয় করতে পারবে। এটা যেহেতু একটা পার্ক, তো যার জন্য এই পুরো জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। আর এইটা দেখো কি সুন্দর একটা স্ট্যাচু রয়েছে এখানটায়। আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপ, আর চারিদিকটা দেখতে না ভীষণ সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে আর চারিদিকে রয়েছে সবুজ গাছপালা। তোমাদের তো আমি আগেই বলেছি এখানটায় রেস্টুরেন্ট আর ক্যাফে অনেকগুলো আছে আর ভেতরটা ভীষণ অ্যাস্থেটিক। তোমরা যদি চাও এরকম একটা ক্যাফেতে বসে এরকম সুন্দর ভিউ এনজয় করতে পারো। নিচে পার্কিং এরিয়ার কাছে তোমরা শপিং করার জন্য অনেক স্টলও পেয়ে যাবে। তো তোমরা যদি চাও তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু শপিং করে নিয়ে যেতে পারো। এইখানটায় আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম। এইবার চলে যাব আমাদের থার্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে হাইকোর্ট অফ সিকিম মিউজিয়াম। অনেকেই হয়তো এই মিউজিয়ামটার কথা জানে না। তোমাদের হাতে যদি 1-1.5 ঘন্টা সময় থাকে তোমরা এই মিউজিয়ামটা কিন্তু একবার ভিজিট করতেই পারো। মিউজিয়ামে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। মিউজিয়ামের ভেতরটা ভীষণ সুন্দর, অনেক কিছু দেখার আছে, জানার আছে। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ করে না, যার জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। এটা হচ্ছে বাইরে। এই সিকিম হাইকোর্ট মিউজিয়াম, যা একসময় প্রধান বিচারপতির বাংলো ছিল, 1910 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রধান অধিবাসী ছিলেন সিকিমের নিযুক্ত সিভিল সার্জনরা। এরপরে এই বাংলোটি 2016 সাল পর্যন্ত প্রধান বিচারপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। এই ভবনটি এখন সিকিম হাইকোর্ট মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে 8ই ডিসেম্বর 2017 তারিখে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।